যতটা বলা হয় ব্যাংক খাতের অবস্থা ততটা খারাপ নয়। অর্থমন্ত্রীর মন্তব্য সমর্থন করেন কি? আপনার মতামত জানান সন্ধ্যা 7:30 পর্যন্ত জরিপে অংশ নিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে। দেশকা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সেলিম এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। নতুন সরকারের যাত্রায় উন্নত দেশের প্রত্যয় শেখ হাসিনার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা। সচিবালয়ে নিজেদের দপ্তরে নতুন মন্ত্রীরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার। রাজধানী ও সাভারে আবারও পোশাক শ্রমিক বিক্ষোভ, 1 মাসে সমাধান দিতে কমিটি গঠন। মাশরাফি তাণ্ডবে 63 রানে অল আউট কুমিল্লা, জাজাই সাকিব নৈপুণ্যে খুলনাকে উড়িয়ে দিল ঢাকা। আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। কিবরিয়া, এবার নিয়ে মোট 4 বার প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা এবং জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আবারও তিনি কিন্তু তার যাত্রা শুরু করলেন এবং উন্নত দেশ গড়ে তুলবার প্রত্যয় জানিয়েছেন। এই সময় তিনি দেখেন, আজকে নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গবন্ধুর কে শ্রদ্ধা জানানোর পর সাভার স্মৃতিসৌধে গিয়েছেন এবং সবাই একটি বাসে করে গিয়েছেন। এটি একটা উদাহরণ সৃষ্টি করেছেন, তারা আলাদা আলাদা গাড়িতে না গিয়ে। অবশ্যই আর এই নির্বাচনের আগে কিন্তু প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বারবার বলেছেন যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে এবং জনগণ তার প্রতি আস্থা রেখেছেন, তার প্রতিফলন নির্বাচনে দেখেছে। এখন তাদের দায়িত্ব হচ্ছে গিয়ে মানুষের প্রত্যাশার যে প্রতিদান দেয়া, সেটা হচ্ছে গিয়ে নতুন মন্ত্রিসভার উপর অনেকটা নির্ভর করে। নতুন মন্ত্রীরা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন এবং প্রত্যেকেই অনেক আশার কথা শুনিয়েছেন। আমরা আরও প্রত্যাশা বেড়ে গিয়েছে। তো আমরা আশা করব আগামী দিনগুলোতে অন্তত আমরা এই কথাগুলোর প্রতিফলন দেখতে পাবো, বাস্তবায়ন দেখতে পাবো। যাই হোক, প্রতিবেদনটি দেখে আসি। টানা 3 বার এবং মোট 4 বার প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। শপথ নেওয়ার পরদিনই সব মন্ত্রীকে সাথে নিয়ে জাতির পিতাকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সকাল 9:45 ধানমন্ডি 32 নম্বরে যান মন্ত্রিসভার 47 সদস্য। ধানমন্ডি 32 নম্বর থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। সরকারি গাড়ি বা মন্ত্রীর প্রোটোকল না নিয়ে বাসে চড়ে স্মৃতিসৌধে যান সবাই। একে এক অনন্য উদাহরণ মনে করছেন নেতারা। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বিউগলে বাজে করুণ সুর। সশস্ত্র সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। নতুন মন্ত্রীদের সাথে আরেকবার শ্রদ্ধা জানান শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও সঙ্গে ছিলেন। আমাদের প্রথম লক্ষ্য বাঙালি জাতির আশাকাঙ্ক্ষা, যার কারণে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা, তার লক্ষ্যে দুর্নীতিকে নির্মূল করা। ক্ষমতা নয়, দায়িত্ব, এবং আমাদের সকলকে সেবকের মানসিকতা নিয়ে, শাসকের নয় সেবকের মানসিকতা নিয়ে যেন আমরা কাজ করি, সেই বিষয়টা তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। পরে স্মৃতিসৌধে রাখা স্মারক বইয়ে বঙ্গবন্ধু, জাতীয় 4 নেতা, 30 লাখ শহীদ ও মুক্তিযুদ্ধে নির্যাতিত মা বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্তব্য লেখেন প্রধানমন্ত্রী। জাতির পিতার স্বপ্ন পূরণে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা। সেখানে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের মহান আত্মত্যাগে স্বাধীন এই বাংলাদেশ, জাতির শ্রেষ্ঠ সন্তান, সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শপথ নেওয়ার পরদিনই শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন 47 সদস্যের নবগঠিত মন্ত্রিপরিষদ। প্রত্যয় ব্যক্ত করলেন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শর্ত দিয়ে জোট করেনি আওয়ামী লীগ। মন্ত্রিসভার শরিকদের কারো না থাকা নিয়ে মহাজোটে বিরোধ নেই বলেও জানান তিনি। ধানমন্ডিতে সকালে মন্ত্রী পরিষদ সদস্যদের শ্রদ্ধা জানানোর সময় ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনস্বার্থে অগ্রাধিকার দিয়ে কাজ করা। আমরা জোট করেছি, তো জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে মন্ত্রী করতেই হবে।
তাহলে জাতীয় পার্টি তো সেটা মেনে নিয়েছে, মহাজোট তো তাদের সঙ্গেও হয়েছে, কিন্তু তারা তো এখন বিরোধী দলে থাকতে রাজি হয়েছেন এবং তারা বিরোধী দলে আছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সোমবার বঙ্গভবনে শপথ গ্রহণ করেন তিনি। নতুন মেয়াদে দায়িত্ব নেয়ার পর বুধবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার সফরসূচিতে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। মাননীয় সংসদ সদস্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো দায়িত্ব গ্রহণের পর জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আগামী 9 তারিখ বুধবার আসবেন। এ বিষয়ে আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামী 9 তারিখে আমাদের বড় পরিসরের নিরাপত্তা বাহিনী আমরা নিয়োগ করব, অর্থাৎ সামগ্রিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার আমরা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফর নিয়ে উচ্ছ্বসিত আওয়ামী লীগ নেতাকর্মীরা। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে উন্নয়নের প্রত্যাশা তাদের। আমাদের গোপালগঞ্জ জেলায় নারী কর্মসংস্থান খুবই কম। আমি চাই প্রত্যেকটা নারী যাতে নিজের ভাত খেয়ে এই জেলাতেই কর্মসংস্থান পায়। না চাইলেই উনি সব কিছু দেয়। আর আমাদের সবচেয়ে একটা বড় আশা আমরা করতেছি যে আমাদের এই গোপালগঞ্জটা জানি একটা বিভাগ উনি এবার ঘোষণা করে। নির্ধারিত কর্মসূচি শেষে বুধবার দুপুরেই হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শপথের পরদিন নিজেদের দপ্তরের দায়িত্ব বুঝে নিলেন নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ছিল নতুন মন্ত্রীদের কথায়। সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুভেচ্ছা জানানোর পর সচিবালয়ে আসেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। বেলা ১২টার দিকে সচিবালয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নতুন মন্ত্রীকে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই জায়গাটি যেমন জিরো টলারেন্সের কথা বলছিলেন জঙ্গিবাদ এবং এই সন্ত্রাস দমনের জন্য, সেই ধারাটা অব্যাহত থাকবে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ও ২১শে আগস্ট মামলায় দণ্ডিত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার উপর জোর দেন তিনি। আমার মনে হয় যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখন আইনের শাসনের ভিত আরও শক্ত হবে এই ৫ বছরে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া জাহিদ মালিক বলেন, বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে বিশেষায়িত হাসপাতালের সুবিধা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। ১০,০০০ ডাক্তার এখন নিয়োগ প্রক্রিয়া রয়েছে, যেটা একটা বিরাট ফোর্স। এই নিয়োগটা আমরা তাড়াতাড়ি কমপ্লিট করব এবং যাতে প্রতিটি জেলায়, উপজেলায় জানি আমরা ডাক্তার দিতে পারি। আর নতুন তথ্যমন্ত্রী বলছেন, অনলাইনে তথ্য বিকৃতি ঠেকাতে উদ্যোগ নেবে নতুন সরকার। অনলাইন মিডিয়া সংবাদ মাধ্যম তৈরি হয়েছে, তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে অনেকের চরিত্র হননের ঘটনাও ঘটে। এগুলো আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গণমাধ্যমের সহায়ক ভূমিকার ওপর জোর দেন নতুন তথ্যমন্ত্রী। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার মান উন্নয়নে গত সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো আরও এগিয়ে নিতে অঙ্গীকার করেছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, তিনি বলেছেন যে কোনো সমালোচনাকে তিনি স্বাগত জানাবেন। দেখেন, গতকাল আমরা দেখেছি যে বিদায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যে কথাটি বলেছিলেন, তিনি বলেছিলেন যে এখন শিক্ষা খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে মান ধরে রাখা। আজকে কিন্তু দীপুমণি সে কথাই বললেন যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি কাজ করবেন। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে মন্ত্রণালয়ের যে কাজের পরম্পরা সেটি তিনি ধরে রাখবেন, এটি একটি ইতিবাচক দিক। পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আজকে বলেছেন যে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে কাজ করবেন, এটিও একটি বড় ইস্যু। তো শিক্ষা খাতে অনেকগুলো ইস্যু আছে, তো প্রধান দুইটি ওনারা উল্লেখ করলেন, যেগুলো অনুল্লেখিত আছে আমরা আশা করব সেগুলো নিশ্চয়ই তারা দৃষ্টি দিবেন এবং শিক্ষা খাতকে এগিয়ে নিয়ে যাবেন। যাই হোক,
প্রতিবেদনটি দেখি। বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক বিতরণ, পাশের হার বৃদ্ধি সহ গত 10 বছরে শিক্ষা খাতে বেশ কিছু অর্জন প্রশংসা পেয়েছে। তবে এসব অর্জন ম্লান করে দেয় বছরের পর বছর প্রশ্ন ফাঁসের ঘটনা এবং কোচিং বাণিজ্য দূর করতে না পারা। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, শিক্ষা ব্যবস্থার সংকটগুলো সবাইকে সঙ্গে নিয়ে সমাধান করা হবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তারা। আমরা চাই স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের এই যে একটা অনেক বড় মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত জনবল সারা দেশে আছে, তো সবাইকে নিয়েই আমাদের কাজটি করতে হবে। যেই বৈচিত্র্যটা সেটা অত্যন্ত প্রয়োজন। আজকের যে শিক্ষার বাস্তবতা, আগামী 5 বছরের শিক্ষার বাস্তবতা কিন্তু ভিন্ন হবে। তাই শিক্ষা খাতে সবসময় ইনোভেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন তার প্রথম কর্মদিবসে জানান, শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে কাজ করবেন তিনি। একটা বেতন পায় অনেক টাকা, পাশাপাশি সহকারী শিক্ষক হয়তো কিছু কম হতে পারে, বিশাল একটা বৈষম্য কিন্তু আছে। এগুলো নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, আপনারা আছেন সকলে মিলে, যাতে করে এই বৈষম্য দূর করা যায়। শিক্ষাবিদরা বলছেন, লক্ষ্য অর্জনে শিক্ষা কার্যক্রমকে ঢেলে সাজাতে হবে, কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে বেশি। সারা পৃথিবীতে মানুষ কারিগরি শিক্ষার দিকে জোর দেয় এবং বাংলাদেশে সেরকম জোর দিবে, এবং সেই কারণে সারা দেশেই কিন্তু অনেকগুলো টেকনিক্যাল ইনস্টিটিউট, আইটি ইনস্টিটিউট স্থাপিত হয়েছে। শিক্ষার আলো যাতে সব স্তরে পৌঁছায় সে ব্যবস্থা নিতে নতুন মন্ত্রীদের আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যতটা বলা হয় ততটা খারাপ নয় ব্যাংক খাতের অবস্থা, এমনটি মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। তবে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি। পরিকল্পনা কমিশনে নিজ দপ্তরে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশ্বাস দেন নতুন অর্থমন্ত্রী। খেলাপি ঋণ সহ নানা অনিয়মে সবচেয়ে সমালোচিত ব্যাংক খাত। এসব সমস্যা সমাধানে কমিশন গঠন করে সংস্কারের দাবি জানিয়ে আসছেন অর্থনীতিবিদরা। নতুন অর্থমন্ত্রী বলছেন, সমস্যার তুলনায় সমালোচনা বেশি হয়। তার দাবি, আর্থিক খাতের সংকট প্রকট হলে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতো। তবে এ খাতে সংস্কারের প্রয়োজনীয়তা অস্বীকার করছেন না তিনি। জানান, বিদ্যমান অনেক আইন যুগোপযোগী করতে হবে। যেভাবে শুনি সেরকমভাবে হয়তো নাও হতে পারে, বাট যেই যতদূরে হয় বা যেটুকুনে হবে, যেটুকুনে আছে, সেটা আমরা অ্যাসেস করে নেই। অ্যাসেস করে আমরা তারপরে সিদ্ধান্ত নেব কীভাবে এগুলোকে আমরা সমাধান, কীভাবে আমরা দিতে পারি। সমাধান অবশ্যই দিতে হবে। আর সবচেয়ে সহজ আমি মনে করি উপায় হচ্ছে সংস্কার। বাজেট প্রণয়নের বাকি 6 মাসেরও কম সময়। অর্থমন্ত্রী জানান, আগামী বাজেটে থাকবে 5 বছরের উন্নয়নের রূপরেখা। এ বাজেট হবে কর্মসংস্থান, উন্নয়ন ও রপ্তানি বান্ধব। আগে আমাদের চাহিদা নিরূপণ করতে হবে, এখনকার চাহিদা নিরূপণ করতে হবে আগামী বছরের, আগামী 5 বছর পরের, এবং অর্থনীতির যে পরিমাণ চাহিদা, সে চাহিদাটাকে পরিপূর্ণভাবে এটার খোরাক হিসাবে দিয়ে খোরাক হিসাবে আমরা যদি দিতে পারি, সেই ব্যবস্থা অবশ্যই বাজেটে থাকবে। অর্থমন্ত্রী জানান, রাজস্ব আয় বাড়াতে করযোগ্য সবাইকে আওতায় আনা হবে। এজন্য আয়কর, ভ্যাট 2 ক্ষেত্রেই কর হার পুনর্বিবেচনা করা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আস্থার সঙ্গে দায়িত্ব পালনের কারণে দ্বিতীয়বারের মতো বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর পদ পাওয়ার কথা জানিয়েছেন নসরুল হামিদ। বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, অর্থায়নের চ্যালেঞ্জ থাকলেও তা মোকাবেলা সম্ভব। আগামীতে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী দামে বিদ্যুৎ সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। শপথ গ্রহণের পর নিজেদের মন্ত্রণালয় ও এর অধীনে থাকা সংস্থাগুলোতে মত বিনিময়ে ব্যস্ত নতুন মন্ত্রীরা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রথম দিন থেকেই কাজ শুরু করার প্রত্যয় তাদের। বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন নসরুল হামিদ। গত মেয়াদে সরকারের সবচেয়ে বেশি সফলতা এসেছে এ খাতে। এর ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি পুরনো প্রকল্পগুলোর সফল বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। নিরবিচ্ছিন্ন এবং এই দুটো জায়গায় আমরা কাজ করতে চাই। আমাদের সকল পরিকল্পনা হবে কত সাশ্রয়ীভাবে, কত নিরবিচ্ছিন্নভাবে সকলের কাছে আমাদের বিদ্যুৎ পৌঁছানো যায়। এই বিষয়টা মাথায় রেখে ইনশাআল্লাহ আমরা করব।
এদিকে পুরনো মন্ত্রীকে বিদায় আর নতুন মন্ত্রীকে স্বাগত জানাতে অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়। যদিও শিল্প মন্ত্রণালয়কে ভেঙে চুরে অনেক কিছু করা হয়েছে, তারপরেও যেটুকু আছে সেটুকু এগিয়ে নিয়ে যাওয়া এবং এর সাথে আরও কিছু সংযুক্ত করারও সুযোগ আছে এবং কর্মসৃষ্টি করারও সুযোগ রয়েছে। আমি আশা করব আগামী দিনে এই কাজগুলি আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আপনাদের সহযোগিতার মাধ্যমে সম্পন্ন করতে সক্ষম হবেন। যে সফলতাগুলি আমাদের আছে এই মন্ত্রণালয়ের, যেটা ধারাবাহিকতা নিয়ে যাওয়া এবং এই মহাবিজয় যে মহা আকাঙ্ক্ষা আজকে সৃষ্টি হয়েছে জাতির মধ্যে, সেটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। ঘরে ঘরে কর্মসংস্থান তৈরি সহ গ্রামে শহরের সব সুবিধা পৌঁছে দিতে কাজ করার আশ্বাস দেন নবনিযুক্ত মন্ত্রীরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, প্রথম দিনে মন্ত্রীদের কার্যক্রম কি ছিল? তারা দপ্তরে যোগ দেওয়ার পর সচিবালয়ের পরিবেশ আপনি কেমন দেখেছেন? বলা চলে যে আজকে কিন্তু সচিবালয়ে একটি ভিন্ন পরিবেশ আমরা দেখতে পেরেছি। সকাল থেকে দর্শনার্থী, আমরা নিয়মিত যেই দর্শনার্থীর সংখ্যা দেখি সচিবালয়ে আসেন, সে থেকে কিন্তু বলা যায় বেশ কয়েক গুণ বেশি আজকে দর্শনার্থী এসেছিলেন। নতুন মন্ত্রীদের অভিনন্দন জানানোর জন্য ফুল নিয়ে এসেছিলেন এবং আজকে বলা চলে যে আমরা যেটি দেখেছি সকাল থেকে কিন্তু সচিবালয়ের ভেতরে গাড়ির জট ছিল এবং প্রচুর পরিমাণের লোক এসেছিল মন্ত্রীদের সাথে দেখা করার জন্য। কিছু মন্ত্রী তার পূর্ণ দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আলোচনা করেছেন। সেখানে একটি বিষয় খুব আলোচিত হয়েছে। সেখানে খাদ্যমন্ত্রী বলেছেন তার মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের যে মন্ত্রণালয়কে আরও শক্তিশালী করার জন্য ৯টা ৫টা অফিসের বাইরে গিয়ে আসলে আরও বেশি কাজ করতে হবে, মেধা দিয়ে কাজ করতে হবে, যাতে কৃষি মন্ত্রণালয় যাতে কোনো ধরনের নেগলেন্সির কারণ না হয়, বা সবাই বলে যে এই মন্ত্রণালয় তেমন কোনো কাজ থাকে না, সেই মন্ত্রণালয়কে আরও শক্তিশালী করার জন্য কিন্তু কর্মকর্তাদের আমরা দেখেছি মন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আর যেটি ছিল পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি। পররাষ্ট্রমন্ত্রী কিন্তু নতুন প্রথমবারের মতন সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি আজকে মন্ত্রী হয়েছেন এবং দপ্তরের দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে এখন যেই পরিস্থিতি আছে, বাংলাদেশের যে নতুন টার্গেট সেটি হলো অর্থনীতিতে কূটনীতিক তৎপরতা বাড়ানোর জন্য, দেশে যাতে আরও বিনিয়োগ বাড়ে সেই ধরনের সহায়ক পরিবেশ, সহায়ক প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন বিদেশের মাটিতে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট করে এই ধরনের মানুষের বিরুদ্ধে বা আইনানু ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে। আজকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে কথা বললাম, কিছু মন্ত্রী নতুন আছেন, কিছু পুরনো মন্ত্রী আছেন। সেখানে কিন্তু একটি নতুন পরিবেশের আমেজ তৈরি হয়েছে। নতুন নতুন প্রজ্ঞার কথা শুনতে পাচ্ছি, নতুন নতুন প্রত্যাশার কথা জানাচ্ছেন তারা। আগামী 5 বছরে আসলে বোঝা যাবে যে তারা যেই পরিমাণে প্রজ্ঞা এবং প্রতিশ্রুতি আজকে তারা দিয়েছেন সেটি কতটুকু বাস্তবায়ন তারা করতে পেরেছেন। আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, সেটি হচ্ছে যে আজকে নতুন মন্ত্রীদেরকে ঘিরে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী তাদের প্রতিক্রিয়া কেমন দেখেছেন, তাদের প্রত্যাশা কতটা দেখেছেন? আজকে যে পরিস্থিতিটি দেখেছি, আজকে প্রথমবারের মতন অনেকে মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন। আপনি জানেন যে প্রায় 24 জন মন্ত্রীর মধ্যে বেশিরভাগই নতুন এসেছে। প্রতিমন্ত্রী 19 জনের মধ্যে আমরা দেখেছি 15 জনের মতন নতুন এসেছে। তো এই নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের আসলে তারা বুঝে উঠতে চাইছে কর্মকর্তারা। আমরা যেটি দেখছি সতর্কতার সাথে তারা কিন্তু নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাথে কথা বলছেন। তারা আসলে বুঝতে চাইছেন যে এই নতুন যারা দায়িত্ব নিয়েছেন তারা কোন প্রতিশ্রুতি বা কোন অঙ্গীকার নিয়ে তারা কাজ করবেন। যে বিষয়টি আছে, আমরা কিন্তু বেশিরভাগ মন্ত্রী প্রতিমন্ত্রী যারা নতুন এসেছেন তাদের কিন্তু নতুন বলা চলে না, তারা হয়তো বা এই মন্ত্রণালয় নতুন। আমরা দেখেছি রাসেল, যদি আমরা বলি ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি কিন্তু সংসদীয় কমিটির 10 বছর ধরে সংসদীয় কমিটির সভাপতি ছিলেন এই একই মন্ত্রণালয়ের, এবং সেইভাবেই কিন্তু খাদ্যমন্ত্রী যিনি এখন কৃষিমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু আগে খাদ্যমন্ত্রী ছিলেন। তো নতুন মন্ত্রণালয় হলেও মানুষগুলো কিন্তু অভিজ্ঞ। ওকে, ধন্যবাদ আপনাকে। পুনর্নির্বাচনের দাবিতে সংলাপ ও গণসংযোগ সহ 3 দফা কর্মসূচি ঘোষণা দিয়েছে ঐক্যফ্রন্ট। বেইলি রোডে ডক্টর কামাল হোসেনের বাসায় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় সংলাপের উদ্যোগ, কারচুপি এবং অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা এবং নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের এলাকা সফর। এ সময় নির্বাচনে আসন ভিত্তিক ফল দ্রুত প্রকাশের দাবিও জানান মির্জা ফখরুল।
নীল নকশা অনুযায়ী ভোটের পূর্ব রাতে নির্বাচন কমিশন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের মৌখিক নির্দেশ দিয়ে সরকারি সমর্থনপুষ্ট সন্ত্রাসী বাহিনীকে ব্যালট পেপারে নৌকা ও লাঙ্গল মার্কায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখতে সাহায্য করেছে। সময়মতো বেতন এবং নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন সহ কয়েকটি দাবিতে রাজধানীর মিরপুরের কালশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। সকাল ৮টায় সড়কে অবস্থান নেন তারা। শ্রমিকদের অভিযোগ, প্রতি মাসের ৫ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে দেরিতে। এছাড়া ন্যূনতম মজুরি ঠিক হওয়ার পরেও বাস্তবায়ন করা হচ্ছে না অনেক কারখানায়। শ্রমিকদের দাবি আদায়ে তারা রাস্তায় নামলেও কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পাওয়া যায়নি। কালশী ছাড়াও রাজধানীর দক্ষিণখানে একই দাবিতে বিক্ষোভ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। চাকরিবাস অনেকে 15 বছর 27 বছর চাকরিবাস এই স্ট্যান্ডার্ড গ্রুপে আছে, কিন্তু ওদের বেতন আরো কমাই দিচ্ছে, কিন্তু বাড়া দেয় না। ওভারটাইম হারও কমাইছে, বেতনও কমাইছে। চিকিৎসা ভাতা দেয়, টাকা দেয়, সেসব কিছুই দেওয়া হয় না, কারণ সেসব আমাদের দেয় না। আমরা আন্দোলন করতে চাই না, আমগো সমাধান করুক, সমাধানে আসবো। আমগো সরকারে যেমন সমাধান করে দিছে, আমরা সবাই মিলে কোম্পানি সমাধানে আসুক। এদিকে বেতন বৈষম্য নিরসনের দাবিতে সাভারের হেমায়েতপুরে বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিক পুলিশ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। পুলিশ জানায়, হেমায়েতপুরের শ্যামপুর এলাকার দীপ্ত পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তাদের সঙ্গে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরাও যোগ দেন। তারা হেমায়েতপুর শ্যামপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে আহত হন ২০ জন। পোশাক খাতের নতুন মজুরি কাঠামো নিয়ে সংকট, ১ মাসের মধ্যে সমাধানে ১২ সদস্যের কমিটি করা হয়েছে। শ্রম ভবনে সন্ধ্যায় সরকার মালিক শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান। কেউ সহিংসতায় জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মন্ত্রী। কমিটিতে সরকার, মালিক ও শ্রমিক ৩ পক্ষের প্রতিনিধিরাই আছেন বলে জানান বাণিজ্যমন্ত্রী। শ্রমিক নেতৃবৃন্দ মনে করছেন যে এই যে স্যালারি যেটা এসছে তাতে কোনো গ্রেডে কিছু ইরেগুলারিটিজ আছে। মালিক পক্ষ মনে করছেন সেটা নাই। শ্রম সেক্রেটারি, আমাদের কমার্স সেক্রেটারি এবং আমাদের আইন ডিপার্টমেন্টের লোকজন তারা বসে এটা সমাধান করবেন। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক বিভাজক কেটে অবৈধভাবে ইউ-টার্ন পয়েন্ট বানিয়েছে স্থানীয় পরিবহন শ্রমিক সহ স্থানীয়রা। এসব পয়েন্ট দিয়ে যানবাহন ইউ-টার্ন করার সময় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দূরপাল্লা যানবাহন চালকেরা বলছেন, শীতের রাতে কুয়াশায় আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এ রাস্তা। 16 কিলোমিটার দৈর্ঘ্যের নবীনগর চন্দ্রা 4 লেনের সড়কটির বিভিন্ন পয়েন্টে যানবাহন ইউটার্নের জন্য সড়ক বিভাগের পক্ষ থেকে 14টি পয়েন্ট রাখা হয়েছে। স্থানীয় পরিবহন শ্রমিক সহ স্থানীয়রা রাতের আধারে সড়ক বিভাজক কেটে অবৈধভাবে আরও 10টি ইউটার্ন পয়েন্ট বানিয়েছে। এসব পয়েন্ট দিয়ে রিক্সা, মোটরসাইকেল ইউটার্ন নিতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মোটরসাইকেলটা ইউটার্ন নেওয়ার জন্য ডান দিকে আসছিল, বাসটা হয়তো একটু দ্রুতগামী ছিল, বাসটা যেহেতু আসতেছিল হয়তো নিয়ন্ত্রণে রাখতে পারে নাই, মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। দূরপাল্লার যানবাহনের চালকেরা বলছেন, শীতের রাতে কুয়াশার জন্য এমনিতেই যানবাহন দেখা কষ্টকর হয়ে পড়ে। আর এসব অবৈধ পয়েন্টগুলোতে যানবাহন টার্ন করার জন্য সড়ক বিভাগের ইউটার্ন পয়েন্টের মতো পর্যাপ্ত জায়গা না থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা তাদের। অবৈধ কাটার জন্য, ছোট ছোট কাটার জন্য রিক্সা বা মোটরসাইকেল এগুলো হঠাৎ করে ঘুরে যায় সামনে দিয়ে। রানিং গাড়ি থাকে আমাদের, এই রানিং গাড়ি তো আমরা কন্ট্রোল করতে পারি না কুয়াশার জন্য। দেখা গেছে একটা স্টপেজ, আমি এখানে যাত্রী নামায় গাড়িটা টান দিছি, এর ভিতরে সামনে ইউটার্ন, ও আইসে ইউটার্ন নিছে, আমার তো তখন গাড়িটা টান দিয়ে কন্ট্রোল করা সম্ভব হয় না। বিষয়টি স্বীকার করে সড়ক বিভাগ বলছে, এসব অবৈধ পয়েন্ট বন্ধে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। বিভিন্ন সময় আমাদের অগোচরে বা রাতের আধারে কিছু কিছু স্থানে আনঅথরাইজড ওয়েতে কিছু রাস্তা কেটে, ডিভাইডার কেটে ইউটার্ন তৈরি করা হচ্ছে। এটা আমাদের নজরে আসার সাথে সাথে আমরা আমাদের লোকবল এবং প্রয়োজনীয় মালামাল দিয়ে সেটা বন্ধ করার জন্য চেষ্টা করি এবং এই চেষ্টা আমাদের অব্যাহত আছে। রাতের আঁধারে এসব অবৈধ ইউটার্ন পয়েন্ট বানানো ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি সচেতন মহলের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ ভারত সরকারের যৌথ উদ্যোগে চালু হওয়া সীমান্ত হাটে দেখা দিয়েছে অচলাবস্থা।
হাটে বাংলাদেশের ক্রেতা বিক্রেতাদের দেখা মিললেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কড়াকড়িতে আসতে পারছে না ভারতীয় ব্যবসায়ী ও ক্রেতা। 2015 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার তারাপুর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এলাকায় 1 একর 50 শতক জায়গা জুড়ে বসছে সীমান্ত হাট। দুদেশের 25 জন করে মোট 50 জন ব্যবসায়ী এ হাটে পণ্য বিক্রি করতে পারেন। আর নির্ধারিত কার্ড সংগ্রহ করে পণ্য কেনার অনুমতি রয়েছে সীমান্ত হাটের 5 কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের। এতদিন দুই দেশ থেকে প্রায় 1000 জনকে নির্ধারিত কার্ড দেয়া হলেও গত কিছুদিনে কড়াকড়ির কারণে কার্ড পাচ্ছেন মাত্র 150 থেকে 200 জন। পাশাপাশি কার্ড পেতে অনেক সময় লাগায় হাটে যাওয়ার আগ্রহ হারাচ্ছেন ভারতীয় ব্যবসায়ী ও ক্রেতারা। হয়তো বিএসএফ এর কি হলো, ওদেরকে আগে দিয়ে দিল, আমাদেরকে বলে যে না আপনারা দাঁড়ান। অনেক এরকম রাগ করে অনেক মানুষ চলেই গেছে। পেছনের গ্রুপ যারা আছে ওরা আগে চলে আসছে। ওইগুলো তো মানে আমরা তো অনেক দূর থেকে এসেছি। সুন্দর বাজার আসলে অত তো খারাপ লাগছে, অত বাজারটা কমে গেছে। ভারতীয় ক্রেতা আসা কমে যাওয়ায় লোকসান গুনছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। ব্যবসা করতে করতে লসের পাল্লায় নেমে গেছে। 4 মাস ধরে ভারতের অতিথি পার্শ্ব বন্ধ করে দিতে যে কয়েকজন লোক আসে মনে করেন যে বেশি হলে আমরা 1000-2000 টাকা বেশি। সীমান্ত হাট নিয়ে অচলাবস্থার কথা স্বীকার করে সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। হাটে যে ব্যাপক সমাগম হতে সমাগমটা কমে গিয়েছে, প্রায় ব্যবসা শূন্য হয়ে পড়েছে বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি এবং বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা চিঠিও লিখেছি। বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে বিষয়টা তারা দেখবে। প্রতি রবিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সাপ্তাহিক সীমান্ত হাট বসে কসবায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিপিএলে কাল দিনের প্রথম ম্যাচে লড়বে চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স। চ্যাম্পিয়ন্স রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী মুশফিকের দল। আর প্রথম ম্যাচের ভুল সূত্রে ঘুরে দাঁড়াতে চায় ওয়ার্নারের সিলেট। এদিকে রাজশাহী কিংসের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চাইবে টানা 2 ম্যাচ হারা মাহমুদুল্লাহর খুলনা টাইটান্স। ভাইকিংদের বড় তারকা নেই, আছে কিছু মিডিওকার। শেহজাদ, মুশফিকুর, সিকান্দাররা ম্যাচ ভাগ্য গড়ে দিতে পারেন। যদিও প্রথম ম্যাচে একাই পার্থক্য গড়ে দিয়েছেন রবি ফ্রাইলিং। বোলিং আস্থা দিলেও ব্যাটিং ইউনিটে দুর্বলতা আছে। 2-3টা প্লেয়ার আছে এরকম যে একাই অনেক কিছু করতে পারবে। যেমন মুশফিক ভাই আছে, অনেকগুলো ম্যাচ উনি একাই জিতাইছে ইন্টারন্যাশনাল ম্যাচ। তো মুশফিকের উপর এরকম আশা আছে আমাদের। শেহজাদ, মোহাম্মদ শেহজাদ দেখেন আপনি 17 বলে 50 আছে, ও যদি ওর মতো খেলতে পারে তাহলে ভালো। সিকান্দার রাজা অলসো একটা ভালো ব্যাটসম্যান, ও মানে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। সো ওনারা যদি ভালো কিছু করে তাহলে অবশ্যই আমরা একটা বড় স্কোর করতে পারবো। সিলেটের ডেভিড ওয়ার্নার একাই 100, তাকে ঘিরে গেম প্ল্যান ওয়াকার ইউনুসের। কোচের ভরসা হতে পারেন নিকোলাস, কাপালি, লামিচানে, আলামির হোসেনরা। প্রথম ম্যাচে একাদশের বাইরে থাকলেও এ ম্যাচে ফিরতে পারেন নাসির। ইমরান তাহিরকে পেয়ে শক্তিশালী হয়েছে স্পিন ডিপার্টমেন্ট। ফার্স্ট ম্যাচটা কম রান করছি, কিন্তু কম রানের মধ্যে আমরা অনেক ফাইট দিছি, তো ওই জিনিসটা আমাদের খুব পজিটিভ একটা দিক ছিল। তো ওই জিনিসটাকে কাজে লাগিয়ে সামনের ম্যাচগুলিতে আরও ভালো যাতে আমরা খেলতে পারি, তো এইভাবে আগানোর প্ল্যান আমাদের। 7 দলের টুর্নামেন্টে তুলনামূলক দুর্বল দল রাজশাহী কিংস। ঢাকার বিপক্ষে খরুচে ছিল বোলাররা, ফিল্ডারদের হাত ছিল পিছিল। মুমিনুল সৌম্যরাও আস্থা দিতে পারেননি। নিজেদের মধ্যে বোঝাপড়া খুবই জরুরি কিংদের। রংপুর রাইডার্স গতবারের চ্যাম্পিয়ন, ফার্স্ট ম্যাচ কিন্তু হেরে গিয়েছে। সো এই ফার্স্ট ম্যাচ হেরে গিয়েছে বা ক্যাচ ড্রপ হয়েছে, রান করতে পারেনি, বাজে বোলিং হয়েছে, এটা একদমই দুশ্চিন্তার কারণ না। বরং আমরা মনে করি প্রথম ম্যাচে যদি যত প্রথম দিকে ভুলগুলো হয়ে গেলেই ভালো, টুর্নামেন্টের পরবর্তী দিকটা সহজ হয়ে যায়। আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম, অনেকেই জানিয়েছেন। পারভেজ আহমেদ চাঁদপুর থেকে বলছেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাংলাবাজার ব্রিজ থেকে আনারপুর মোড় হয়ে মতলব ফেরিঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রতিদিন চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও লক্ষ্মীপুরগামী শত শত যানবাহন চলাচল করে। প্রতিদিন দুর্ভোগ বেড়েই চলেছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। টাঙ্গাইল থেকে মিতালি বলছেন, টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নের সদুল্লাপুর ও পার্শ্ববর্তী এলাকায় গত 5 বছরে ইটভাটার সংখ্যা অনেক বেড়ে গেছে। এটি পরিবেশ ও স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। এ ব্যাপারে তিনি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। দাউদ ইব্রাহিম লক্ষ্মীপুর থেকে বলছেন, লক্ষ্মীপুর সদর বাস স্ট্যান্ডের পাশে ময়লার স্তূপ থাকায় মানুষের চলাচলের পাশাপাশি পরিবেশ দূষণ হচ্ছে। বহুদিন ধরে এই সমস্যা চলে আসছে। স্থানীয় প্রশাসন সমাধানের কথা বললেও তেমন কোনো পদক্ষেপ নেননি। দ্রুত এই সমস্যার সমাধানে
যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি। দর্শকদের ধন্যবাদ তাদের চিঠিগুলোর জন্য। এছাড়া সংবাদের শুরুতে যতটা বলা হয় ব্যাংক খাতের অবস্থা ততটা খারাপ নয়। অর্থমন্ত্রীর মন্তব্য সমর্থন করেন কিনা জানতে চেয়েছিলাম, আপনাদের মতামত চেয়েছিলাম। বলছি জরিপের ফলাফল, এর পক্ষে পড়েছে 15 ভাগ ভোট আর বিপক্ষে ভোট পড়েছে 85 ভাগ। শেষ করব সংবাদ সন্ধ্যা।